টিবিএস মার্কেটসের আজকের পর্বে সবাইকে স্বাগতম। দর্শক, জুন ক্লোজিং আসছে। ইনকাম ট্যাক্স ফাইল নিয়ে হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালদের দৌড়ঝাঁপ অলরেডি শুরু হয়ে গেছে। আজকে আমরা বিনিয়োগ এবং ইনকাম ট্যাক্স এই সম্পর্কে কথা বলবো। আজকে আমাদের স্টুডিওতে দুজন অতিথি এসছেন। প্রথমে পরিচয় করিয়ে দিই, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, ট্যাক্স এক্সপার্ট জনাব স্নেহাশিস বড়ুয়া, তিনি পার্টনার স্নেহাশিস মাহমুদ অ্যান্ড কোম্পানি। দাদা, আপনাকে স্বাগতম। থ্যাংক ইউ টু। আমাদের সঙ্গে আরও আছেন আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্টের চিফ মার্কেটিং অফিসার জনাব আবদুল্লাহ আল তামজিদ। তামজিদ ভাই, স্বাগতম। ধন্যবাদ আমন্ত্রণ জানানোর জন্য। আজকে আসলে আলোচনাটা অনেক প্রাসঙ্গিক এই কারণে যে সরকারের রাজস্ব চাহিদা বাড়ছে এবং হয়তো ট্যাক্স নিয়ে আগের চেয়ে অনেক বেশি সিরিয়াস হবে। প্রতি বছরই দেখা যাবে যে আমাদেরকে আরও বেশি বেশি ট্যাক্স দিতে হচ্ছে আর কি, অবস্থাটা এরকমই। তো কিভাবে আমরা আমাদের ইনকাম ট্যাক্সটাকে বেটার ম্যানেজ করতে পারি থ্রু ইনভেস্টমেন্ট, যে কী কী রিবেট পাওয়া যায়, অপশনগুলো কী কী? আচ্ছা, তো আপনাকে প্রথমে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং এই যে একটা টাইমলি ইনিশিয়েটিভ নেওয়ার জন্য, যে ইনভেস্টমেন্ট ট্যাক্স ক্রেডিট নিয়ে আপনারা অ্যাটলিস্ট মে মাসে এই আলোচনা শুরু করেছেন। তো মানে আপনি যেটা বলেছেন, অবশ্যই আমাদের মানে আপনার ট্যাক্স বাড়াতে হবে, মানে ট্যাক্স কালেকশনস বাড়াতে হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আবার ব্যক্তি পর্যায়ে যদি আমরা দেখি যে আমরা আসলে কী করি, আমাদের যে আয়গুলো হয় এই আয়গুলো থেকে অনেক ক্ষেত্রেই কিন্তু সোর্সে ট্যাক্স কেটে নেওয়া হয়। তো বছরের শেষে যখন আমরা আসলে ট্যাক্স রিটার্নটা ফাইল করি, তখন দেখি যে আসলে আমরা ট্যাক্স বিলটা কোথায় কোথায় কমাতে পারবো, মানে আমাদের ট্যাক্স চার্জটা। তো সরকার এই জন্যই কিন্তু ইনভেস্টমেন্ট ট্যাক্স ক্রেডিটটা অনেক বছর ধরে আসলে এটা চালু রেখেছেন, যে যাতে আপনি আপনার যে ট্যাক্স পেয়েবল যেটা আছে এটা আপনি ইনভেস্টমেন্ট ট্যাক্স ক্রেডিট দিয়ে কমিয়ে নিতে পারেন। তো আপনি যেটা বলেছেন যে আসলে এই মানে ইফেক্টিভলি কীভাবে ম্যানেজ করা যায়, আসলে এই বিনিয়োগটা তো আসলে ধরেন বছরের শেষে গিয়ে করলে হবে না, কারণ আমরা এটা মানে প্র্যাকটিস থেকেই দেখি যে সবাই খুব হুড়োহুড়ি করে জুন মাস থেকেই তারা সঞ্চয়পত্র কেনা শুরু করে বা এলিজিবল ইনভেস্টমেন্ট যেগুলো আছে এগুলো কেনা শুরু করে। তো এই জন্য আমি মনে করি যদি ইনভেস্টমেন্টের প্ল্যানিং থাকে তাহলে জুলাইয়ের 1 তারিখ থেকে শুরু হতে হবে, সেটা শেষ হবে পরবর্তী বছরের 30শে জুনের মধ্যে। মানে জি ইয়ার লং, এটা ইয়ার লং প্ল্যান হতে হবে এবং আমার জানতে হবে কোন কোন জায়গায় আমি ইনভেস্ট করলে আমার সঞ্চয়ও বাড়বে, সাথে আমি আমার ট্যাক্স যে চার্জটা আছে এটাও কমাতে পারবো। আচ্ছা, কি কি অপশন আছে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন? আসলে দেখুন, মানে আমাদের যে লিস্টটা দেওয়া আছে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সে, লিস্টটা অনেক এক্সস্টিভ, অনেকগুলো আইটেমই আছে। তো এর মধ্যে কিছু আছে আপনার সঞ্চয় রিলেটেড, আর অনেকগুলো আইটেমই আছে আপনার ডোনেশন রিলেটেড। তাহলে এখানে দুটো ভাগ আছে, একটা হচ্ছে পিওর সেভিংস আপনার, আর একটা হচ্ছে আপনি ডোনেট করে দিচ্ছেন। তো এক্ষেত্রে আমার মনে হয় অলসো এটাও ইনভেস্টমেন্ট ট্যাক্স ক্রেডিট হিসেবে পাচ্ছেন, যেটা আপনি সমাজে যাদের দরকার তাদেরকে যদি ডোনেট করেন, সেটা আপনার ওয়েলথ থাকলো না কিন্তু সমাজের জন্য আপনি বিনিয়োগ করলেন, সেটাও আপনাকে ইনভেস্টমেন্ট ট্যাক্স ক্রেডিট পাওয়া যায়। তো আমরা যদি লিস্টটাতে যাই, এই লিস্টটাতে যে আপনার অনেক বেশি ডাইভার্সিটি আছে তা কিন্তু না। আপনি যখন দেখবেন হ্যাঁ হয়তো 22টা 23টা নাম বলবে, আপনি দিনের শেষে গিয়ে হয়তো এই 7-8টাতে গিয়ে আপনার ঠেকে যাবে। তো বর্তমানে আমাদের যেটা আছে যে কোম্পানিতে যদি রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড থাকে, মানে প্রভিডেন্ট ফান্ড থাকে, প্রত্যেক বছর প্রত্যেক মাসে দেখা যাচ্ছে আপনার এমপ্লয়ারের যে কন্ট্রিবিউশন এবং এমপ্লয়ির যে কন্ট্রিবিউশন, মানে আপনার থেকে কেটে যেটা ফান্ডে যাচ্ছে, এই দুইটা কন্ট্রিবিউশনই কিন্তু আপনি ইনভেস্টমেন্ট ট্যাক্স ক্রেডিট হিসেবে ক্লেম করতে পারেন। দিস ইজ নাম্বার 1। অনেক ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়কারী আছেন যারা ডিপোজিট পেনশন স্কিম, যেটা আপনার অ্যাপ্রুভ বাই দ্য গভর্নমেন্ট, ওখানে সঞ্চয় করেন। সেখানে সিলিংটা খুবই লো, যদিও 5,000 টাকা করে প্রতি মাসে, বছরে আপনি 60,000 টাকা করে পাবেন। তারপর আমরা দেখি সঞ্চয়ের ক্ষেত্রে খুবই পপুলার বাংলাদেশে, সেটা হচ্ছে সঞ্চয়পত্র। সেটা পরিবার সঞ্চয়পত্র হতে পারে, মানে যেটা আপনি খুব তারপর দেখবেন হয়তো 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র হতে পারে, বা বাংলাদেশ আপনার যে সঞ্চয়পত্র যেটা আছে সেই সঞ্চয়পত্রগুলো হতে পারে। এগুলো বিভিন্ন ক্রাইটেরিয়া আছে। এই সঞ্চয়পত্রগুলো বা ইউনিট সার্টিফিকেটস যারা ইস্যু করেন, হ্যাঁ, সেই ইউনিট সার্টিফিকেটে যদি আপনি ইনভেস্ট করেন সেখানেও আপনি ইনভেস্টমেন্ট ট্যাক্স ক্রেডিট পাবেন। তারপর আসতে পারে আপনার যে শেয়ার বাজারে যে বিনিয়োগ, সেটা প্রাইমারি হোক সেকেন্ডারি হোক, সেটাও আপনার ইনভেস্টমেন্ট ট্যাক্স ক্রেডিটে আসে। 4-5 বছর আগে সরকার নতুন একটা কনসেপ্ট আসছে যে ট্রেজারি বন্ডে বিনিয়োগ, মানে আপনার ট্রেজারি বিল বন্ড যেটা আছে ওখানে যদি আপনি ইনভেস্ট করেন সেখানেও আপনি এখন করছে কিন্তু অনেক, এখন করছে, আগে হতো না, এখন ট্রেজারি বন্ডে যদি ইনভেস্ট করেন সেটাও আপনার ইনভেস্টমেন্ট ট্যাক্স ক্রেডিট হিসেবে পাবেন। তো এরকম আপনি মোটা দাগে দেখলে হয়তো এই 6-7টা আইটেমের মধ্যে আপনার লিমিটেড হয়ে যাবে লিস্টটা।
মানে আমরা যে অনেকগুলো আইটেমস আছে তা কিন্তু না। Mutual fund আছে। হ্যাঁ, মিউচুয়াল ফান্ড আছে। মিউচুয়াল ফান্ডটা যদি আপনার স্টক মার্কেটে লিস্টেড হয় তাহলে লিস্টেড সিকিউরিটিসে যেই ইনভেস্ট করবে সেই তো আপনার এই বেনিফিটটা পাবে। আর যেগুলো আপনার ধরেন লিস্টেড না সেগুলো তো আপনার ওপেন এন্ড যেগুলো সেগুলো তো আপনার ইনভেস্ট করলে ইনভেস্টমেন্ট ট্যাক্স ক্রেডিট পাওয়া যায়। কতটুকু পর্যন্ত আপনার রেয়াত পাওয়া যায় এটা যদি একটু বিস্তারিত বলেন। আচ্ছা, আসলে রেয়ারটা ডিপেন্ড করছে আপনার আয় কত তার উপর দিয়ে। কারণ বাংলাদেশে আমরা আসলে যদি দেখেন পার্সোনাল ট্যাক্সের সিলিংগুলো কিন্তু প্রোগ্রেসিভ হতে যায়, মানে যার ইনকাম কম তার ট্যাক্স লায়াবিলিটি সাধারণত কম হয়ে থাকে। তো এখানেও দেখবেন যে আপনার একটা সিলিং দেওয়া আছে যে আপনি কতটুকু মানে আপনার বিনিয়োগ কর রেয়াত হিসেবে ক্লেম করতে পারেন। তো বর্তমানে যে বিধানটা আছে যে আপনার যদি যতটুকু আয় থাকে মানে করযোগ্য আয় যেটা হবে সে আয়ের 20% আপনার একটা সিলিং হিসেবে ধরে নেওয়া হয়। ধরুন আপনার আয় যদি বছরে 10 লাখ টাকা হয়ে থাকে তাহলে 20% আসে আপনার কত, 2 লাখ টাকা। তাহলে আপনি ম্যাক্সিমাম 2 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ কর রেয়াত হিসেবে আপনি ক্লেম করতে পারেন। এবং এটা ক্লেম করতে গিয়ে আপনাকে পুরোটা ট্যাক্স ক্রেডিট হিসেবে দিবে না, এই 2 লাখ টাকার উপরে 15% হারে অ্যাপ্লিকেশন করা হবে। তো 2 লাখ টাকার 15 মানে আপনার 30,000 টাকা আপনার ট্যাক্স কমে যাবে আপনি যদি 2 লাখ টাকা ইনভেস্ট করেন। ধরুন আপনার সিলিং আসলো 2 লাখ টাকা কিন্তু আপনি ইনভেস্ট করে ফেললেন 3 লাখ টাকা, তাহলে সেক্ষেত্রে আপনি 3 লাখ টাকার উপরে 15% পাবেন না, আপনি পাবেন 2 লাখ টাকার উপরে 15%। আবার যদি উল্টো হয় যে আপনি 1 লাখ টাকা বিনিয়োগ করলেন কিন্তু আপনার সিলিং হচ্ছে 2 লাখ টাকা, তো সেক্ষেত্রে আপনি ওই 1 লাখ টাকার উপরে 15% পাবেন। সো যেখানে আপনার 30,000 টাকা ট্যাক্স কমানোর সুযোগ আছে, আপনি যদি সময় মতো বিনিয়োগ না করেন তখন দেখা যাবে এই 15,000 টাকা কিন্তু আপনি আর মানে বিনিয়োগ কর সুবিধা হিসেবে পাবেন না। তবে এখানে মনে রাখতে হবে যে ধরেন এটার কি কোনো উর্ধ্বসীমা নাই? তো আইনের মধ্যে বলা হচ্ছে যে আপনি চাইলেই ধরেন আপনার ইনকাম হয়ে গেল 10 কোটি টাকা, তাহলে আপনি 20% হিসেবে আপনি কি 2 কোটি টাকা বিনিয়োগ করে রেয়াত নিতে পারবেন? আইনের মধ্যেও এখানে একটা সিলিং আছে। আইনে একটা সর্বোচ্চ সিলিং দেওয়া আছে, যারা হাই নেট ওয়ার্থ ইন্ডিভিজুয়াল যারা আছে তারা ম্যাক্সিমাম হয়তো 1 কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ কর রেয়াত হিসেবে কর রেয়াতের জন্য যে থ্রেশহোল্ডটা আছে সেটা বিবেচনা করতে পারবেন। তো তার মানে উনি 1 কোটি টাকার উপরে আপনি ইনভেস্ট করতে পারবেন কিন্তু তার এগেইনস্টে আপনি কোনো রিবেট সুবিধা পাবেন না। তো তার মানে দেখেন যদি কেউ 1 কোটি টাকা যদি আপনার ইনভেস্ট করে 15% যদি তার কর রেয়াত পায় তাহলে আপনি চিন্তা করে দেখেন যে প্রায় 15 লাখ টাকা তার কি ট্যাক্স সেভিং হয়ে যাবে শুধুমাত্র এই এলিজিবল যে সিকিউরিটিসগুলো আছে এখানে ইনভেস্টমেন্টের মাধ্যমে। সো দিস ইজ এ ভেরি সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্টস। মানে বিশেষ করে যারা আপনার মার্জিনাল লেভেলে যারা আছে, যারা ধরেন স্বল্প আয় থেকে মধ্যম আয়ের দিকে যাচ্ছে, তাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখেছি যে তারা যদি সুন্দরভাবে এটা প্ল্যান করে তাদের ট্যাক্সটা ওই যে মিনিমাম ট্যাক্স যেটা আছে 5,000 টাকার মধ্যে চলে আসবে শুধুমাত্র ইফেক্টিভলি তারা যদি প্ল্যান করতে পারেন। অথচ যারা ম্যাক পপুলেশন বলে আর কি, মিডল অ্যান্ড অ্যাফ্লুয়েন্ট যারা ধরেন যে 1 কোটি টাকা পর্যন্ত ইনভেস্ট করলেও যদি 15 লাখ টাকা আপনার রিবেট পাওয়া যায়, এটাও অনেক বড় একটা সেভিংস। 15 লাখ টাকা সে একটা হয়তো গাড়িও কিনতে পারে। জি ওকে, হোল্ডিং পিরিয়ডের কোনো ইয়ে আছে কিনা, নিয়মগুলো যদি একটু বলেন। যে আমরা দেখি জুনে অনেক সময় হুড়াহুড়ি করে সবাই শেয়ার কিনছে, সঞ্চয়পত্র কিনছে, এফডিআর করছে, ডিপিএস করছে আর কি। তো পরবর্তীতে আবার দেখা গেল যে জুলাই মাসে এগুলো ভাঙিয়েও ফেলছে। আচ্ছা, তো এটা খুবই প্রাসঙ্গিক একটা কোয়েশ্চেন আসলে, যে যেহেতু আমরা আসলে প্র্যাকটিশনার হিসেবে আছি, আমরা দেখি যে এই ধরনের ঘটনাগুলো প্রায়শই আমাদেরকে মুখোমুখি হতে হয়। তো বিশেষ করে এটা ঘটে যে ধরেন সঞ্চয়পত্রগুলোর ক্ষেত্রে। তো সঞ্চয়পত্রগুলো দেখা যায় যে তারা একদম জুন মাসের 2nd উইকে বা 3rd উইকে গিয়ে সঞ্চয়পত্র কিনে লোন করে বা বিভিন্ন সোর্স থেকে এনে তারা কোনো মতে সঞ্চয়পত্রটা কিনে, তা জুলাই মাস হলে তারা এটা এনক্যাশ করে ফেলতে চায়। এটা আপনার মাথায় রাখতে হবে যে বাংলাদেশ গভর্নমেন্ট অলরেডি আইব্যাস নামে একটা সিস্টেম করে ফেলেছে এবং এটার সাথে সঞ্চয়পত্র যে অধিদপ্তর আছে এগুলো কিন্তু অলরেডি ইন্টারলিঙ্কড। তাহলে একজন ইন্ডিভিজুয়াল কখন সঞ্চয়পত্র কিনেছে, কখন এনক্যাশ করেছে, এই ডাটাবেসগুলো কিন্তু অলরেডি ট্যাক্স অথরিটির হাতে চলে গেছে। সো এই যে একটা হোল্ডিং পিরিয়ড, যে সঞ্চয়পত্র বললেন বা শেয়ারের ক্ষেত্রে না, সঞ্চয়পত্রের ক্ষেত্রে হোল্ডিং পিরিয়ড আছে যেটা 5 ইয়ার্স। তা আপনি ম্যাচুরিটির আগে যদি আপনি এটা ভাঙিয়ে ফেলেন তাহলে সেক্ষেত্রে আপনি যতটুকু কর রেয়াতের সুবিধা নিয়েছেন, এই যে কিছুক্ষণ আগে আমি যেটা 15,000 বা 30,000 কথা বললাম, অতটুকু কর কিন্তু আপনাকে ফিরিয়ে দিতে হবে সরকারকে। মানে পরবর্তী বছরে গিয়ে আপনার যদি ভাঙিয়ে ফেলেন 15,000 টাকা সুবিধা যদি এবছর নিয়ে থাকেন, পরবর্তী বছরে সেই সুবিধার অংশটুকু সরকারকে ফেরত দিতে হবে, মানে ইন টার্মস অফ পেমেন্ট অফ ট্যাক্সেস আর কি। সো এই জন্য আমাদেরকে খুব বেশি সতর্ক হতে হবে যে যাতে আমরা যে প্ল্যানটা করি এইটা যেন একটু লং টার্মে হয় এবং একটা সাস্টেনেবল যেন একটা প্ল্যান হয় আর কি। দ্যাট মিনস শেয়ার বাজারে হোল্ডিং পিরিয়ডের কোনো আপনার এখন পর্যন্ত বাধ্যবাধকতা নাই, আর অন্যান্য ইনস্ট্রুমেন্টে আছে।
অন্যান্য ইনস্ট্রুমেন্ট বলতে শুধুমাত্র right. আপনার Savings সেভিংস instrument, right. ইনস্ট্রুমেন্ট যেটা আপনার হয়তো জাতীয় সঞ্চয় অধিদপ্তর দিতে পারে, আইসিবি ইউনিট সার্টিফিকেট ইস্যু করতে পারে, বা যারা মিউচুয়াল ফান্ড আছে তারা হয়তো আপনার ওপেন এন্ড যেগুলো আছে তারা হয়তো সার্টিফিকেট ইস্যু করতে পারে। তো তাদের ক্ষেত্রে এই হোল্ডিং পিরিয়ডটা আপনার প্রযোজ্য হয় আর কি। যেগুলো বাজারে আপনার লিস্টেড আপনার স্টক হিসেবে যেগুলো ট্রেডেড হয় ওগুলোর ক্ষেত্রে কোনো হোল্ডিং পিরিয়ড আইনে দেওয়া নেই। দ্যাট মিন্স যে ডিজিটাল বাংলাদেশে জি। আপনি ঠিক আগের মতো আপনার এই সঞ্চয়পত্রের সার্টিফিকেট বলেন এগুলো সারেন্ডার করছেন না, কে কিনছে কে বিক্রি করছে, এগুলোর আনট্রেসড থাকবে না। হ্যাঁ, এখানে দুটো জিনিস হচ্ছে, একটা হচ্ছে আনট্রেস থাকবে না, আবার অনেকে দেখা যেত যে আগে আপনার সঞ্চয়পত্র কিনে সেটা তার ট্যাক্স রিটার্নে দেখাতো না। এখন তো ধরেন সঞ্চয়পত্র কিনতে গেলে ট্যাক্স আপনার পিএসআর ইভেন বাধ্যতামূলক করা হয়েছে। সো যার ফলে আপনার যদি কোনো আনডিসক্লোজ সঞ্চয়পত্র থাকে সেটাও ট্র্যাক্ট হয়ে যাবে, আবার আপনি যদি এনক্যাশ করে ফেলেন সেটাও হবে। পাশাপাশি আরেকটা জিনিস আপনার হবে এক্ষেত্রে, যে ধরেন সঞ্চয়পত্র অনেকে অ্যাক্সেস কিনতে চায়, বিভিন্ন ব্যাংকে গিয়ে ইনফ্লুয়েন্স করে হয়তো কেনার জন্য চেষ্টা করে। আমাদের যে সঞ্চয় অধিদপ্তরের যে গাইডলাইন আছে যে আপনি একক নামে কত কিনতে পারবেন, জয়েন্ট নামে কত করতে পারবেন, ধরেন জয়েন্ট নামে আপনার ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 1 কোটি টাকা। তা আপনি যে 1 কোটি টাকার বেশি সঞ্চয়পত্র কিনবেন সে সুযোগটাও কিন্তু আর থাকছে না এই ডিজিটাইজেশনের মাধ্যমে। আপনার তো প্রচুর বিভিন্ন প্রোফাইলের ক্লায়েন্ট আছে, আমাদের মতো স্বল্প মধ্য আয়ের লোকজন যেমন আছে, হাই নেটওয়ার্থ লোকজনও আছে যারা আপনার কাছ থেকে ট্যাক্স অ্যাডভাইস নিয়ে থাকে। তো আপনি কমন স্ট্রাগলগুলো কি দেখেন যে কোথায় মানুষজন ভুলগুলো করছে? আমি যদি বলি যে ধরেন এই প্রবলেমগুলো যে হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালসগুলোই হচ্ছে তা না, এটা মোটামুটি ইরেসপেক্টিভ অফ এনি ইন্ডিভিজুয়ালস এগুলো হতো। মানে আপনার হয় এক সময় দেখা যেত যে কম্পিউটারের উপরে আমাদের একটা কম্পিউটার কিনলে একটা আপনার ইনভেস্টমেন্ট ট্যাক্স ক্রেডিট পাওয়া যেত। তখন আমরা বলতাম যে ভাই আপনি যে কম্পিউটার কিনছেন এটার এভিডেন্সটা কি? হ্যাঁ, তো দেখা যাচ্ছে প্রত্যেক বছর একটা করে কম্পিউটার কিনতো, আসলে কিনতো না কিন্তু কি দেখাতো হচ্ছে কিনে। তো পরবর্তীতে সরকার এই সুবিধাটা তুলে দিয়েছে, এখন আর সেটা হয়তো প্রযোজ্য নয়। এখন যে জায়গায় চ্যালেঞ্জটা আসে, যারা নিম্ন থেকে মধ্য আয়ে যারা মানে আপনার ট্যাক্স পেয়ার যারা আছে তাদের চ্যালেঞ্জেসটা হয় যে তারা আসলে বুঝতে পারে না যে কোন জায়গায় ইনভেস্ট করলে তার টাকাটা সিকিউর থাকবে। তারা অলওয়েজ একটু মানে কনসার্ন থাকে যে আমি আসলে কোথায় ইনভেস্ট করব। তো দেখা যায় সবারই শেষ পর্যন্ত গিয়ে সিদ্ধান্ত এটাই আসে যে না, আমি এখানেও যাব না ওখানেও যাব না, আমার জন্য সেফেস্ট ইনস্ট্রুমেন্ট হচ্ছে আপনার সঞ্চয়পত্র। মানে আমি সেভিংস ইনস্ট্রুমেন্ট হিসেবে সঞ্চয়পত্র কিনি, কারণ তারা এটাকে অনেক সেফ মনে করে আর কি, যারা নিম্ন থেকে মধ্যম আয়ের যারা আছে। আবার দেখা যাচ্ছে যে তাদের যে চ্যালেঞ্জেসটা হয়, মানে ধরেন তারা যদি খুব স্ট্রাকচার্ড না হয়ে থাকে তখন তারা দেখা যায় যে সব তো খরচ করে ফেলতেছে, মানে প্রত্যেক মাসে নেট ইনকাম তো চলে যাচ্ছে। তো তারা ওই প্রেশারে পড়ে যে জুনে গিয়ে, হ্যাঁ, তো জুনে গিয়ে যেহেতু প্রেশারটা পড়ে তখন তারা আসলে ওই সেভিংসটা ইনভেস্ট করতে পারে না, এবং টাইমলি ইনভেস্ট না করার কারণে তারা এই যে বিনিয়োগ কর রেয়াতে যে সুবিধা সেই সুবিধাটা তারা পায় না। আর যারা হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালের কথা বলছেন তাদের কথা যদি আপনি চিন্তা করেন যে তারা আসলে কোথায় ইনভেস্ট করবেন, কারণ আপনার তো ম্যাক্সিমাম লিমিট দেওয়া আছে 1 কোটি টাকা। আপনার যদি সঞ্চয়পত্র যদি জয়েন্ট নামে কিনেন সেটা তো 1 কোটি টাকা হয়ে যাবে। ওনাদের তার নিশ্চয়ই প্রভিডেন্ট ফান্ডের মধ্যে খুব বেশি কন্ট্রিবিউশন আসে না। আপনার ওনারা চাইলেও ধরেন ওই যে সমস্ত লাইফ ইন্স্যুরেন্সের যে প্রোডাক্টগুলো আছে এইটু আর কত টাকা নেবে, মানে লাইফ ইন্স্যুরেন্সের প্রোডাক্টগুলো প্রত্যেকটাতে একটা লিমিটেশনস আছে। যদি একজন মানুষের মানে প্রতি বছরই আয় যদি 5 কোটি টাকা হয়, মানে আপনার যে উদাহরণটা বললেন, তাহলে তার যে পরিমাণ টাকা আপনার ইনভেস্টমেন্টস ট্যাক্স ক্রেডিটের জন্য এলিজিবল হবেন সেই পরিমাণ আসলে ইনস্ট্রুমেন্টস আমাদের আসলে বাজারে এখনও পর্যন্ত অ্যাভেলেবল নাই। সো যার ফলে আপনার ওই চ্যালেঞ্জটা আসে যে আমার হয়তো লিমিট আছে 1 কোটি টাকা, আমি ইনভেস্টমেন্ট করবোটা কোথায়? আমার তো বাজারে আসলে ওই পরিমাণ ডাইভার্সিটি নাই আমার ইনভেস্টমেন্ট ইনস্ট্রুমেন্টসের। তো এই জন্য দেখা যায় তো চাইলেও ওনারা কি হয় অনেকগুলো সেন্সিটিভিটির কারণে ওনারা চাইলেও হয়তো দেখা যাচ্ছে কি ওই সমস্ত জায়গায় আমরা বললেও, ধরেন একজনকে বললাম আপনি শেয়ার বাজারে যান, কিন্তু ওনার হয়তো কিন্তু একটু কি আছে, উনি খুব বেশি আপনার কনজারভেটিভ, উনি চায় না শেয়ার বাজারে ঢুকতে। ট্রেজারি বন্ড কিনতে বলি, এটা আসলে এত পপুলার ছিল না, এখন পপুলার হচ্ছে, এখন অনেকে কিন্তু ট্রেজারি বন্ড কিনছে। সো হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালদের আসলে তারাও কিন্তু কি হয় আপনার এই বড় বড় দাগে যে ইনভেস্টমেন্টস করবে সেই সেভিংস ইনস্ট্রুমেন্টসটা ওনারা খুঁজে পায় না। এবং যেহেতু আপনি প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউতে বলছেন, আমরা এ পর্যন্ত অনেকগুলো কেসেই দেখেছি যে যারা আমাদের কাছে আসেন সবাই তো আসলে তথ্যগুলো ঠিকমতো আসলে উত্থাপন করেন না, মানে বিভিন্ন রকমের ইনফরমেশন দেয়। যখন অ্যাসেসমেন্টে পড়েন তখন তো ডিসিটিটা ডকুমেন্টেশন দেখতে চায়, তখন এই ডকুমেন্টেশনটা মানে যারা আসলে ইনভেস্ট না করেও ইনভেস্টমেন্ট ট্যাক্স ক্রেডিট নিতে চায় তখন তাদের জন্য একটা বিশাল চ্যালেঞ্জ হয়ে যায়। এই জন্য আমার যেহেতু আপনি এই প্রোগ্রামের মাধ্যমে
আপনার বিনিয়োগকারী যারা আছে তাদের সাথে কানেক্টেড হবেন। একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা প্ল্যান করে ইনভেস্টমেন্ট করব এবং ইনভেস্টমেন্ট ডকুমেন্টেশনটা যেন আমার কাছে থাকে, মানে এই জিনিসটা যেন থাকে যাতে পরবর্তীতে গিয়ে আমি কোনো ঝামেলায় না পড়ি। কারণ শুধু ট্যাক্স দিতে হবে তা না, এরপরে কিন্তু ওনার উপরে পেনাল্টি, সিম্পল ইন্টারেস্টও কিন্তু ইম্পোজ হবে। সেই জন্য মানে যে সমস্ত এলিজিবল জায়গা আছে ওখানে বিনিয়োগ করুন, টাইমলি বিনিয়োগ করুন এবং ডকুমেন্টেশনটা রাখেন যাতে অ্যাট এনি পয়েন্ট ইন টাইম আপনি এই ডকুমেন্টেশনটা ট্যাক্স অথরিটিকে দিতে পারেন যখনই চাইবেন। আপনি তো পলিসি নিয়ে রিসার্চ করেন, জি, তো অন্যান্য দেশের আমাদের পিয়ার ইকোনমিজ যেগুলো সেখানে এই সুযোগগুলো আসলে কেমন? আমাদের এখানে কি ধরেন লিমিটটার কথাই যদি বলি, ইজ ইট অনেকটা কনজারভেটিভ অর ফেয়ার এনাফ? না, আমরা যদি আসলে লিমিটটার কথা বলি, লিমিটটা ইজ নট ব্যাড অ্যাট অল, মানে লিমিটটা ইজ গুড। মানে লিমিটটা যে খুব খারাপ আছে সেটা বলা যাবে না, বরঞ্চ আমরা অন্য অনেক দেশের থেকে আরও বেশি উদার, মানে আমাদের এই ইনভেস্টমেন্ট ট্যাক্স ক্রেডিটগুলোর ক্ষেত্রে। এখানে আমি কোনো পলিসিগত কোনো সমস্যা এখনো পর্যন্ত আমি পাইনি। আমরা শুধু ডিপিএস এর বেলায় যে 5,000 যেটা, জি, এটা আসলেই কম। হ্যাঁ, মানে আমরা আসলে ওই জায়গায় যেটা আছে, ধরেন এক হচ্ছে আইটেমস আছে কিন্তু আইটেমের লিমিটটা কম, যেমন ডিপিএস এর কথা আপনি শুরুতেই বললেন। এছাড়াও কিছু কিছু নতুন প্রোডাক্ট আছে যেগুলোতে চাইলে সরকার যদি চায় তাহলে এই জিনিসগুলো এলিজিবল ইনভেস্টমেন্টসে আনতে পারে। ধরুন আমরা দেখেছি অনেক দেশেই এডুকেশন এক্সপেন্সেস যেটা হয় চাইল্ডের পিছনে, কারণ এই সন্তান যারা আছে পরবর্তী প্রজন্ম তারাই তো দেশটাকে গড়ে তুলবে, তো তাদেরকে যদি সঠিক শিক্ষা দিতে হয় তাহলে আপনার তো তাকে আপনার ইনভেস্টমেন্টস তো ওখানেই আছে। এখন এই ইনভেস্টমেন্টস করতে গিয়ে অনেকেই আছে এখন হয়তো দেখা যাবে ন্যাশনাল কারিকুলামে পড়াচ্ছে, অনেক টিচার্স দিতে হচ্ছে, অনেক ইনভেস্ট করতে হচ্ছে। আবার যারা ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে তাদেরও কিন্তু হেভি ইনভেস্টমেন্টস হচ্ছে ছেলেপেলেদের উপরে। তো অনেক দেশে আছে যে মানে আপনার কলেজের ইনভেস্টমেন্টস আছে, ইউনিভার্সিটিতে ইনভেস্টমেন্টস আছে। তো বাচ্চাদের পিছনে প্যারেন্টসরা যে খরচগুলো করে অন এডুকেশন এক্সপেন্সেস, অনেক দেশে কিন্তু এটাকে ইনভেস্টমেন্ট ট্যাক্স ক্রেডিট হিসেবে দেওয়া হয়। আমি যেহেতু ঢাকা চেম্বারের কনসালটেন্ট, তা আমরা এরকম অনেকগুলো এবং ফিকিরও কনসালটেন্ট হিসেবে কাজ করি, আইসিবি থেকেও কাজ করি। আমরা এরকম অনেকগুলো প্রোডাক্টের কথা এখানে বলেছি। আপনার এডুকেশন এক্সপেন্সেস যেটা আছে এখানে যেন ইনভেস্টমেন্ট ট্যাক্স ক্রেডিট দেওয়া হয়। তারপর ধরুন বাংলাদেশে অনেক স্টার্ট আপ আছে, যে স্টার্ট আপগুলো ফাইন্যান্সিংয়ের জন্য তারা তাদের বিগ ড্রিমটা পার্সু করতে পারছে না, তাদের স্বপ্ন অনেক বড়, হ্যাঁ, তাদের কনসেপ্টটা এত বেশি ইনোভেটিভ, চাইলে তারা কিন্তু এক্সপোনেনশিয়াল গ্রোথটা দিতে পারে। আমাদের লোকাল ফান্ডিং ইকোসিস্টেমটাও খুব দুর্বল, এখন অনেক দুর্বল। মানে আমরা যতই ভিসির কথা বলি, যতই পিই বিজনেস অ্যাঞ্জেলসের কথা বলি, এগুলো এখনো পর্যন্ত স্ট্রাকচার্ড না। সো যার ফলে ধরেন তারা কার কাছ থেকে ইনভেস্টমেন্টসগুলো নিবে। তো এরকম অনেক ক্রাউড ফান্ডিং করা যায় আপনি যদি চান। তখন দেখা যাবে এই যে ইনভেস্টমেন্টসগুলো যদি করি, আমি 1 লাখ করলাম, 2 লাখ করলাম বা 5 লাখ করলাম, তাহলে কি হবে, আমার একটা ফোর্স ইনভেস্টমেন্টস হবে, ওই স্টার্ট আপটাও গ্রো করবে। মানে যে স্টার্ট আপটাকে আমরা টার্গেট করছি, এর ফলে দেশ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বলেন, সার্ভিসেসগুলো বলেন, ওই ইন্ডাস্ট্রিয়াল গ্রোথটাও কিন্তু আপনার হতে পারে। তো এরকম ধরেন আরও অনেকগুলো ইনস্ট্রুমেন্টস আছে। ধরেন আমাদের দেশে তো ইন্স্যুরেন্স এখনও পর্যন্ত ওভাবে স্ট্রাকচার্ড না। আশেপাশের দেশগুলোতে দেখেছি যে ইন্স্যুরেন্সের অনেকগুলো প্রোডাক্ট আছে, অনেক ডাইভার্সিটি আছে। সো ওই ধরনের যদি ধরেন মানে ডেথ রিলেটেড যে সমস্ত ইন্স্যুরেন্সগুলো আছে, তো ওরা অনেকে দেখা যায় এই প্রোডাক্টগুলোকে ডাইভার্সিফিকেশন দিয়ে খুব অ্যাট্রাকটিভ ওয়ে থেকে প্রোডাক্টগুলো কাস্টমারদের কাছে নিয়ে আসে। তো যেহেতু প্রোডাক্টগুলো অ্যাট্রাকটিভ এবং ওই ইন্স্যুরেন্স কোম্পানিগুলো ইনভেস্টমেন্টস করতেছে অনেকগুলো বড় বড় কোম্পানিতে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনসের জন্য ওই দেশে এই সমস্ত প্রোডাক্টগুলোকে কিন্তু ইনভেস্টমেন্ট ট্যাক্স ক্রেডিটে নিয়ে আসে। সো এই জন্য আমাদের আসলে এই যে লিস্ট যেটা আছে, আমি মনে করি যে বেস্ট প্র্যাকটিস হিসেবে এই লিস্টে আরও কিছু আইটেম আনতে হবে এবং এই লিস্টের মধ্যে যে সমস্ত আইটেমের থ্রেশহোল্ডগুলো কম সেগুলোকেও বাড়াতে হবে আর কি। বোঝা যাচ্ছে যে সাইজেবল ইনভেস্টমেন্টের জন্য যাদের বেশি টাকা আছে তাদের আসলে শেয়ার বাজার একটা ভালো অপশন, কিন্তু এখানে আবার ক্যাপিটাল ইরোশনের একটা রিস্ক থাকে। আমরাও দেখেছি যে আপনার যা ট্যাক্স রিবেট পেয়েছে তার চেয়ে বেশি ক্যাপিটাল ইরোশন হয়ে গেছে। আবার এই বছর আরেকটা নতুন সমস্যা দেখা যাচ্ছে যে সেকেন্ডারি মার্কেটে যারা ইনভেস্ট করে তার এগেনস্টে ট্যাক্স রিবেটটা হয়তো নেক্সট ফিসকালে উঠে যেতে পারে। তো এরকম পরিস্থিতিতে বিকল্প হিসাবে আপনারা মিউচুয়াল ফান্ড এনেছেন এবং এসআইপি যেটাকে বলে, আমরা যতটুকু দেখলাম যে এটা খুব ভালো এবং অন্যান্য দেশে খুবই পপুলার। আমাদের এখানে এসআইপি সম্পর্কে লোকজনের অ্যাওয়ারনেসটা কেমন? বাংলাদেশে আসলে এসআইপি নিয়ে অ্যাওয়ারনেস খুব হাই না এখনও। এটার কারণ হচ্ছে যে এসআইপি তো মিউচুয়াল ফান্ডের একটা ইনভেস্টমেন্ট স্কিম এবং মিউচুয়াল ফান্ড ডিপিএস এর মতো প্রতি মাসে মাসে যেখানে একটা সার্টেন অ্যামাউন্ট জমা দেওয়া হয়। সো এসআইপি বেসিক্যালি হচ্ছে আপনি কোনো একটা মিউচুয়াল ফান্ডে প্রতি মাসে একটা ফিক্সড অ্যামাউন্ট ইনভেস্ট করবেন একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডের জন্য। সো এটা একেবারেই ডিপিএস এর স্টাইলের একটা ইনভেস্টমেন্ট।
কিন্তু যদি অ্যাওয়ারনেসের কথা বলেন, এটার অ্যাওয়ারনেসটা নিয়ে আসলে যথেষ্ট কাজ করার সুযোগ আছে। কারণ এসআইপি দিন শেষে মিউচুয়াল ফান্ডে একটা ইনভেস্টমেন্ট স্কিম, এবং মিউচুয়াল ফান্ডে বাংলাদেশের সাধারণ বিনিয়োগকারীর পার্টিসিপেশনটা আসলে তুলনামূলকভাবে অনেক কম, আমরা যদি পিআর দেশগুলোর এক্সাম্পলও দেখি। কিন্তু যেই কনটেক্সটটা, যে বাস্তবতাটা উনি এতক্ষণ আমাদের সাথে আসলে খুব বিস্তারিতভাবে আলোচনা করলেন, তাতে আমাদের কাছে মনে হয় যে মিউচুয়াল ফান্ড এবং পার্টিকুলারলি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপি আসলে খুব ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করবে। এটার প্রথম কারণ হচ্ছে উনি সমস্ত ট্যাক্স এলিজিবল অ্যাভিনিউগুলি নিয়ে কথা বলার সময় উনি কিন্তু বলছেন যে পলিসিতে যেই থ্রেশহোল্ডটা আছে সেটা ঠিক আছে, কিন্তু যেগুলো ইন্ডিভিজুয়াল অ্যাভিনিউজ সেগুলোর ক্যাপ দেওয়া আছে বা লিমিটেশনস দেওয়া আছে। নাও এটা আসলে তো ওভার টাইম আসলে সঞ্চয়পত্র আগে যেমন কোনো লিমিট ছিল না, মানুষ যে কোনো পরিমাণ ইনভেস্ট করতে পারতো, সেটা তো আসলে সরকারের উপর একটা ব্যয়ের চাপটা বাড়িয়ে দেয়। সো ওইটা আসলে কবে আসবে এটা খুব অস্বাভাবিক আমরা মনে করি না। সো মেজর যে অ্যাভিনিউগুলো আছে সেগুলোর লিমিটটা যখন আসলে ক্যাপড হয়ে যায় বা শেষ হয়ে যায়, ওই জায়গাটাতে এসআইপি আসলে খুব ভালো একটা রোল প্লে করে। এটার দুইটা মেজর কারণ আছে। একটা হচ্ছে যে প্রোডাক্ট হিসাবে মিউচুয়াল ফান্ড বা এসআইপির কোনো ইনভেস্টমেন্ট লিমিট নাই। এখানে আসলে সঞ্চয়পত্রে যেমন একজন ব্যক্তি 50 লাখ টাকা সর্বোচ্চ তার লাইফ টাইমে আসলে বা অ্যাট আ টাইম ইনভেস্টমেন্ট দেখাইতে পারেন বা করতে পারেন, মিউচুয়াল ফান্ড বা এসআইপিতে সেরকম কোনো লিমিট। আমার 100 কোটি টাকা থাকলে আমি কি 100 কোটি টাকা আপনার কাছে ইনভেস্ট করতে পারবেন? ট্যাক্সের জন্য তো গভর্নমেন্ট 1 কোটি টাকার একটা হাইয়েস্ট সিলিং বেঁধেই দিয়েছে। সো আপনি চাইলে যদি সঞ্চয়পত্র দিয়ে আপনি ইনভেস্টমেন্টটা করতে চান, 50 লাখ টাকার উপর যেতে পারবেন না। সো আপনার অন্য কোনো প্রোডাক্ট হয়তো আনতে হবে। কিন্তু এসআইপির ক্ষেত্রে যেটা সুবিধা হলো, এখানে কোনো লিমিট নেই। আপনি চাইলে যদি 1 কোটি টাকা এসআইপি দিয়ে, মানে প্রতি মাসে মাসে ইনভেস্ট করে কোনো একটা অর্থ বছরে যদি আপনি 1 কোটি টাকা অ্যাকুমুলেট করেন, আপনি এটা আসলে দেখাতে পারবেন। সো এটা হচ্ছে একটা মেজর সুবিধা। আর দ্বিতীয় যেই চ্যালেঞ্জটা বারবার ওনার কথা থেকে আসছে, মানুষজন জুন মাসে যে একটা বারবার হুট করে একটা হয়তো কোনোভাবে একটা অ্যামাউন্ট জমা করে কোনো একটা জায়গাতে ইনভেস্ট করে জাস্ট রিবেটটা নেয়, মানে ওয়েল প্ল্যান্ড অ্যাপ্রোচ না। সো এই প্রবলেমটারও আসলে খুব নাইস একটা সলিউশন হচ্ছে এসআইপি। উনি বলছিলেন যে আইডিয়ালি এটা হওয়া উচিত যে জুলাইয়ের 1 তারিখ থেকে পরবর্তী বছরের জুনের 30 পর্যন্ত আসলে ইনভেস্টমেন্ট হওয়া উচিত, সারা বছর যাবত। সো এসআইপি প্রবলেমটা খুব নাইসলি সলভ করে। কারণ হচ্ছে যে আপনি যেহেতু মাসে মাসে দিবেন, সো আপনার কথার কথা আপনার যদি একটা এস্টিমেশন হয় যে আমার ট্যাক্সের পারপাসে 5 লাখ টাকা আমার ইনভেস্টমেন্ট দেখাইতে হবে, তো আপনি 5 লাখ টাকাকে 12 মাস দিয়ে ভাগ করেন, সো রাফলি 40-42 হাজার টাকার মতো আপনার মান্থলি একটা ইনভেস্টমেন্ট লাগবে। আপনি যদি জুন মাসে 5 লাখ টাকা অ্যাকুমুলেট করার ঝামেলাটা এড়াইতে চান, সো শুরু থেকে আপনি যদি এই পরিমাণ প্রত্যেক মাসে ইনভেস্ট করেন, তাহলে অ্যাট দি এন্ড অফ জুন 30 আপনার আসলে কোনো ইনভেস্টমেন্টের কিন্তু মাথা ব্যথাই নাই, আপনার কিন্তু ইনভেস্টমেন্ট হয়ে গেছে। সো এই দুইটা ডাইমেনশনে ট্যাক্সের, এটা তো ভালো ডিসিপ্লিন সারা বছর, রাইট। এবং আপনি জুনে যখন শুরু করলেন, আপনার কিন্তু ব্যাপারটা এরকম না প্রত্যেক মাসে মাসে আপনার কোথাও গিয়ে টাকাটা দিতে হবে। ডিপিএস যেমন আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হয়, আপনার ওই প্রত্যেক মাসে মাসে একটা নির্দিষ্ট তারিখে এটা কেটে নেওয়া হয়। সো আপনার আসলে কোনো কাজ নাই, শুধু এইটা সিলেক্ট করা এবং কত টাকা ইনভেস্ট করবেন সেটার দিকে যাওয়ার জন্য। সো ট্যাক্সের অ্যাঙ্গেলে আমার কাছে মনে হয় যে এরকম একটা ডিসিপ্লিন প্রোডাক্ট বাংলাদেশে, যেটা রিসেন্টলি বলতেও আসলে প্রায় 4 বছরের ওপর হয়ে গেছে। আমরা যতটুকু জানি আসলে আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্টই আসলে এই প্রোডাক্টটা রিটেইলারদের জন্য আসলে পপুলার করতে কাজ করছি আমরা। আর এখানে একটা অন্য ধরনের সুবিধা আছে, সেটা হচ্ছে যে উনি এটাও বলছিলেন যে যেই প্রোডাক্টে ইনভেস্টমেন্ট হবে ওই প্রোডাক্টের তো আসলে রিটার্নটাও ভালো হতে হবে। এখন এসআইপির মাধ্যমে টাকাটা যেহেতু মিউচুয়াল ফান্ড হয়ে ইকুইটিতে ইনভেস্টেড হয়, এক্স্যাক্টলি আপনাদের একটা ক্যাম্পেইন আছে যে ইনফ্লেশনকে বিট করাটা জরুরি লং টার্মে, আদারওয়াইজ আমাদের অ্যাসেট কমে যাবে আর কি। রাইট। সো ওই রিটার্ন অ্যাসপেক্টে ক্যাপিটাল মার্কেট ওরিয়েন্টেড স্কিমে, সেটা মিউচুয়াল ফান্ড হোক বা আপনি ডিরেক্টলি স্টক কিনেন, একটা বড় অ্যামাউন্টের টাকা একবারে নিয়ে ইনভেস্ট করার বদলে ওটা রিস্কটা আসলে অনেক হাই। আপনার এন্টায়ার কর্পাস একটা সিঙ্গেল রেট অফ কস্টে, একটা সিঙ্গেল কস্টে আসলে ইনভেস্টেড হয়ে যায়। সো ওই তারপর মার্কেট যেহেতু একটু ভলাটাইল সবসময় থাকবে কম বেশি, সো এখানে আপনার বেসিক্যালি লসের চান্সটা যথেষ্ট থাকে। কিন্তু এসআইপির সুবিধাটা হলো আপনি আসলে অনেক বড় অ্যামাউন্ট একবারে দিচ্ছেন না, আপনি প্রতি মাসে ইনকাম করেন, প্রতি মাসে স্পেন্ড করেন, প্রতি মাসে সারপ্লাস হয়, আপনি প্রতি মাসে একটু একটু করে আসলে আপনার
একটা অ্যামাউন্ট ইনভেস্ট করছেন, সো আপনার টেনশনটাও কম থাকে যে একসাথে 10 লাখ টাকা দেওয়ার বদলে মাসে মাসে 10,000। ভলাটিলিটি, আপনার পোর্টফোলিও ভ্যালু আপ ডাউন হয় প্রচুর, এগুলো রাইট, এগুলো এসআইপির মাধ্যমে যেহেতু একটা ডিসিপ্লিন হতে প্রত্যেক মাসেই ইনভেস্ট করছেন ইরেসপেক্টিভ অফ দি ক্যাপিটাল মার্কেট সাইকেল, সো আপনার ইনভেস্টমেন্ট ভ্যালুটা মানে এভারেজ আউট হয়ে মোস্ট লাইকলি যেটা কমে যায়। সো এসআইপি ট্যাক্সের অ্যাসপেক্টে এবং রিটার্নের অ্যাসপেক্টে এবং ইনভেস্টমেন্টের রিস্ক ম্যানেজমেন্ট অ্যাসপেক্টে আসলে খুব সিম্পল একটা সলিউশন। এটার মধ্যে আসলে অনেক হাই ফান্ডা সায়েন্স নাই, বাট খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে এই প্ল্যানটা করা। এসআইপি থেকে আপনার যে গড় বার্ষিক রিটার্ন, জি। এটা কেমন আচ্ছা, ইন্ডাস্ট্রিতে? এটা বাংলাদেশের মার্কেটের প্রেক্ষিতে আমরা আসলে মনে করি যে এখানে যদি 12 থেকে 14 বা 15% মতো একটা রিটার্ন জেনারেট করা যায়। কারণ একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে যে ক্যাপিটাল মার্কেটে মানুষ যখন ইনভেস্ট করেন তারা মনে করেন এখানে আসলে অনেক হাই রিটার্ন আমার চাই। এখন ওই পরিমাণ হাই রিটার্নের জন্য যে পরিমাণ হাই রিস্ক মানুষকে নিতে হয়, এটা আসলে বেশিরভাগ ইন্ডিভিজুয়াল বিনিয়োগকারী আসলে নিতে চান না। আর একই সঙ্গে এসআইপি যেহেতু একটা মিউচুয়াল ফান্ডের স্কিম, এবং মিউচুয়াল ফান্ড আসলে পাবলিক ফান্ড, এবং এটা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন রুলস 2001 নামে একটা আইনের আওতায় পরিচালিত হয় যে এসআইপির মাধ্যমে আসা টাকা মিউচুয়াল ফান্ড থেকে কিভাবে বিভিন্ন জায়গায় আমরা ইনভেস্ট করতে পারবো। তো সেখানে ব্লু চিপ শেয়ারে করা হয় ইনভেস্টমেন্টগুলো। এটা তো ফান্ড ম্যানেজমেন্টের কল কী ধরনের জায়গাতে করবে, বাট আমাকে অ্যাট এনি পয়েন্ট অফ টাইম মিনিমাম 60% টাকা আমাকে ক্যাপিটাল মার্কেট ইনস্ট্রুমেন্টে রাখতে হয়, এবং সেখানেও আবার আমাকে ডাইভার্সিফাই করতে হয় ডিফারেন্ট স্ল্যাবে। সো এইটার পারপাস, এটার এই রুলটার কারণে, এই ডাইভার্সিফিকেশনের কারণে যেটা হয়, রিস্কটা আসলে মিনিমাইজড হয়। যদি এটা ডাইভার্সিফিকেশনটা রুলে না থাকতো তাহলে হয়তো একজন অ্যাসেট ম্যানেজার 80-90 অথবা 100% টাকা হয়তো একটা স্টকে দিয়ে রাখতে পারতো। যেহেতু রুলটা একটা ডাইভার্সিফিকেশনকে এনকারেজ করে ফর দ্য সেক অফ রিস্ক ফর দ্য ম্যানেজমেন্ট, সেক অফ নর্মাল বা জেনারেল ইনভেস্টার্স ইন্টারেস্ট, এটা আসলে রিস্ক ম্যানেজমেন্টটা বেটার হয়। সে কারণে এখান থেকে সাস্টেইনেবলি যদি চিন্তা করেন, অনেক হাই রিটার্নের এক্সপেকটেশন না রাখাটা উচিত। কারণ পাবলিক ফান্ড রুলের এগেইনস্টে এই তো প্রায় লাখ দশেক মানুষ ইন্ডিভিজুয়াল আছে যারা আমার মতো নিজেরা আপনার শেয়ার কেনে, শেয়ার বেচে, জি। একদিন হাসে পরের দিন কাঁদে, জি। দ্যাট ইজ লাইফ। কিন্তু আমরা যাদের নিয়ে আজকে কথা বলছি, ট্যাক্স পারপাসে যারা ইনভেস্ট করছেন, পাশাপাশি একটা লং টার্ম ওয়েলথ ক্রিয়েশন, রাইট, যে সেভিংস ইনস্ট্রুমেন্টের অল্টারনেটিভ হিসাবে যদি ক্যাপিটাল মার্কেটে আসতে চায়, রাইট, যদি সেফার একটা অ্যাভিনিউ নিয়ে আসতে চায়, তাহলে আমি মনে করি যে এসআইপির মাধ্যমে আসতে পারে, এবং সেখানে আসলে 12 থেকে 15% রিটার্নও যদি কারো হয়, আপনি কম্পেয়ার করেন হচ্ছে নেক্সট বেস্ট অপশনের সাথে এফডিআর বা ডিপিএস বা ইভেন সঞ্চয়পত্রের সঞ্চয়পত্রের রিটার্নটা তো এখন গভর্নমেন্ট কমিয়ে দিয়েছে, স্ল্যাবে এটা কমে গেছে। সো এটা মোটামুটি ডিসেন্ট একটা রিটার্ন। এসআইপির ছাড়া কি পরিমাণ লোকজন আমাদের এখানে এসআইপিতে এখন পর্যন্ত SIP-তে, অনবোর্ড হয়েছে? আমি একজনকে চিনি, আমাদের দর্শক, তিনি জি। ইতালিতে থাকেন, তার জি। পরিবার সহ। সে 2টা অ্যাসেট ম্যানেজারের সাথে 2টা এসআইপি সাবস্ক্রাইব করা আছে, প্রতি মাসে আপনার ওই যে পাঠায়। ওকে, বাংলাদেশে এসআইপি ইনভেস্টরের পাইটা অনেক বড় না। বাংলাদেশে ডিপিএস বা এফডিআর মানুষ তো আসলে এটা অ্যাওয়্যার। সো ওনারা আসলে সারপ্লাস হলে মান্থলি হোক অথবা কোনো একটা সময় যদি বড় টাকা হয়, এফডিআর ডিপিএসের জন্য প্রমোশনটা ইম্পর্টেন্ট, ওরা আসলে নিজেরাই করে। এসআইপি যেহেতু একটা নতুন প্রোডাক্ট ক্যাটাগরি, এটার উপর সিগনিফিক্যান্ট এবং রিলেটিভলি যেহেতু মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট হয়, মিউচুয়াল ফান্ডের ব্যাপারেও মানুষের অ্যাওয়ারনেস কম। সো এটার টোটাল ইনভেস্টর সাইজটা আসলে অনেক বড় মার্কেট এখনও না। এটা ফিউ থাউজেন্ড অ্যাক্টিভ ইনভেস্টার্স মার্কেটে আছে, বিভিন্ন যারা প্রোডাক্টটা প্রোভাইড করে, বিভিন্ন অ্যাসেট ম্যানেজার। কিন্তু এটার পোটেনশিয়ালটা গিভেন দি রিয়েলিটি সার্কামস্ট্যান্সেস, ট্যাক্সের আঙ্গিকে, রিটার্নের আঙ্গিকে, কারণ এসআইপির মতো প্রোডাক্ট ছাড়া সেভিংস যেগুলো এফডিআর বা ডিপিএস, ওইখানে এখন যে রিটার্নটা, এটা তো এখনকার বাস্তবতা হলো ওটা আসলে ইনফ্লেশন বিট করে না। সো ইনফ্লেশন বিট করার মতো প্রোডাক্টের জায়গা যদি আমরা সামনে চিন্তা করি, আসলে এসআইপির প্রাসঙ্গিকতাটা খুব সিরিয়াস রকম বাড়বে বলে আমাদের মনে হয়। ট্রু, ইন্ডিয়া হ্যাজ ডান এ ট্রিমেন্ডাস জব। সেখানে এসআইপি আছে সবারই অলমোস্ট, যারাই একটু ফাইন্যান্সিয়ালি অ্যাওয়্যার, পার্সোনাল ফাইন্যান্স নিয়ে যারা ভাবেন, তো সবাই মিউচুয়াল ফান্ড কিনে রাখেন, এককালীন টাকা থাকলেও মিউচুয়াল ফান্ড কেনেন, এসআইপিও করেন। ইভেন ইউএস মার্কেটেও আস্তে আস্তে ডলার কস্ট অ্যাভারেজিং করে লোক। এসআইপিতে এক্স্যাক্টলি এই ঘটনাটা হয়, ডলার কস্ট অ্যাভারেজিং। আপনি যেটা বললেন ইউএস মার্কেটে, বাংলাদেশের মার্কেটে এটা আসলে টাকা কস্ট অ্যাভারেজিং হয়। কারণ আপনি আপনার ইনভেস্টমেন্টটা আপনি একটা সিঙ্গেল পয়েন্ট অফ টাইমে একটা সিঙ্গেল রেট অফ কস্টে দিয়ে দিচ্ছেন না, আপনি এটা স্প্লিট করছেন মেবি 12 মাস,
24 মাস বা আরও লার্জার হোরাইজনে। Correct. সো আপনি যদি 5 বছরের জন্য 10,000 টাকার এসআইপি করেন, মানে হচ্ছে টোটাল 60 মাস আপনি ইনস্টলমেন্ট দিবেন, তার মানে আপনি 60টা ডিফারেন্ট রেটস পাচ্ছেন, রেটস অফ ইনভেস্টমেন্ট। সো এই সময়টার মধ্যে মার্কেট আসলে সাইক্লিক্যালি মুভ করবে। সো কখনো আপনি লোতে কিনবেন, কখনো মিডে, কখনো হয়তো একটু হাইয়ে। ইউ আর দ্য ক্যাম্পেইন মাস্টার, অ্যাওয়ারনেস ক্রিয়েশনে আপনি প্রচুর কাজ করছেন, আমরা এগুলো দেখি, আপনাদের কিছু বিজ্ঞাপনও আমরা অনলাইনে দেখি। জি। উইশ ইউ অল দ্য সাকসেস। Thank এতে অন্তত পিপল ওন্ট বার্ন দেয়ার ফিঙ্গার্স ট্রাইং দ্য মার্কেট দেমসেলভস, Right. ডেফিনেটলি এটা ভালো কিছু হবে। এখন যেহেতু টিবিএস মার্কেটস আমাদের প্রোগ্রাম, আপনাদের ইনভেস্টমেন্ট কোথায় করছেন তাদেরকে দিয়ে শুরু করি। আপনি আপনার ক্লায়েন্টদেরকে এখন সরাসরি শেয়ার বাজারে ইনভেস্ট করতে এনকারেজ করছেন কি করছেন না? আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ এই প্রশ্নটা করার জন্য। তো ধরেন আমার ক্লায়েন্ট বলতে আসলে কিছু নাই, যা ক্লায়েন্ট বিলং করে এটা কিন্তু ফার্মের, মানে স্নেহাশিস মাহমুদান yeah. কোম্পানি। তো আমরা পার্সোনাল ক্যাপাসিটিতে যেটা অ্যাডভাইস করি, কেউ ফোন দেয় হয়তো আমরা বলে দিই যে এটা করো, কিন্তু যখন আমরা অফিসিয়ালি যাই তখন কিন্তু অফিসিয়ালি ক্লায়েন্টগুলোকে হ্যান্ডেল করতে হয়। তো টেকনিক্যালি আমাদের ফার্মের স্ট্যান্ড হচ্ছে আমরা পার্সোনাল ট্যাক্সে খুব কম কাজ করব, ওকে, মানে আমরা পার্সোনাল ট্যাক্স স্পেশালিস্ট হিসেবে কাজ করতে চাই না। এটা আমাদের একটা স্ট্যান্ড, আপনি বলতে পারেন পজিটিভ বা নেগেটিভ। তারপরও আমাদের হয়তো 20-30 জনকে আমাদেরকে সার্ভিস দিতেই হয়, এবং এগুলো নিশ্চয়ই আপনার লো বা ফ্রি bid সার্ভিস নেয়। তো নেয় কত শত শত হ্যাঁ, মানুষ, শত শত ডেফিনেটলি নেয়। জি, উই জি। অল কল ইউ। জি জি, কিন্তু যারা আসলে অফিসিয়ালি আসেন, মানে যারা ধরেন আমাদের ফার্মের ক্লায়েন্ট হন, এরকম 20-30 জনের বেশি কিন্তু আমরা ক্লায়েন্ট হিসেবে কাজ করি না আর কি, মানে এর বেশি লিস্টে নাই আর কি, যেহেতু আমাদের ওই জায়গায় ইন্টারেস্ট একটু কম। তো এক্ষেত্রে আমরা যেটা করার চেষ্টা করি যে ধরেন এটা প্রত্যেকের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, আমরা দেখি ওনার গত বছরে আয় কত ছিল, মানে গত বছর ওনার ইনকাম কত ছিল, আমরা একটা প্রজেকশন নেওয়ার চেষ্টা করি যে ওনার অন্য কোনো জায়গায় আয় বাড়তে পারে কিনা। হয় না যে ধরেন আপনার বেতন মাসে 1 লাখ টাকা করে পান, মানে ট্যাক্সেবল ইনকাম যদি বলি, মানে 12 মাসে গিয়ে আপনি হয়তো 12 লাখ টাকাই পাবেন সবগুলো মিলে। তাহলে 12 লাখ টাকা যদি হয়, তাহলে আমরা 20% যদি আমরা পাই, তাহলে আমার 12 লাখের 20% হচ্ছে 2,40,000 টাকা। তাহলে আমরা ওইভাবে প্ল্যান করি যে আপনার যদি 2,40,000 হয়, আপনি এর আগে ডিপিএস করেছেন হয়তো 60,000 টাকা আপনি এখানে পেয়ে গেলেন, তাহলে আপনার থাকলো কি 1,80,000 টাকা। এর মধ্যে আপনি হয়তো একটা লাইফ ইন্স্যুরেন্স নিয়েছেন, ওখানে ধরেন আপনার আরও 30,000 চলে গেল, তাহলে থাকলো আর 1.5 লাখ টাকা। তখন ওই কথাটা আসে যে তাহলে আমি বাকি 1.5 লাখ টাকাটা কোথায় কোথায় করলে আমরা ইনভেস্টমেন্ট ট্যাক্স ক্রেডিটটা পাবো। তখন আমরা তাদেরকে অপশনসটা দিই যে আপনি যেহেতু সঞ্চয়পত্রের এখনও লিমিট এক্সস্ট হয় না, ওখানে নিতে পারেন, আপনি শেয়ার বাজারের শেয়ার নিতে পারেন, আপনি ট্রেজারি বন্ড কিনতে পারেন। এভাবে আমরা স্ট্রাকচারালি যেটা উনাদের ইন্ডাস্ট্রির প্রোডাক্টটা কি আপনার ক্লায়েন্টদের সাজেস্ট করেন কিনা? আচ্ছা, মানে সেটা নিয়ে আমি আসবো। তো এই যে জিনিসটা আপনাকে বললাম, আমরা আসলে কেন জানি না জাতিগতভাবে এই প্ল্যানিংটা করতে চাই না। এটা হচ্ছে একটা কেন জানি মনে হয় আর কি, কি হয় যে মাসে বেতন পাই, ইচ্ছে করে আমরা মেজরিটি জিনিস খরচ করে ফেলি। ওই যখন চাপ আসে যে অফিস জিজ্ঞেস করে যে তুমি ইনভেস্টমেন্ট ট্যাক্স ক্রেডিটের যে বেনিফিটটা তোমাকে দিব, তুমি কাগজ দাও বা ইনফরমেশন দাও, বা ট্যাক্স ফাইলিং জন্য ইয়ার এন্ড হয়ে যাচ্ছে, তখন ইনভেস্টমেন্টের জন্য তাড়াহুড়ো করে। কিন্তু এই তাড়াহুড়োটা না করে উনি যেভাবে বললেন যে আমি যদি আগে থেকে প্ল্যান করতে পারি যে আমার 2,40,000 টাকা বিনিয়োগ করতে হবে, এই দুইটা আমার ফিক্সড, ডিপিএস এবং হয়তো প্রভিডেন্ট ফান্ড বা হয়তো আমার এই আপনার ইন্স্যুরেন্স, এগুলো ফিক্সড। এগুলো বাদে ভেরিয়েবল কি আছে যেগুলোতে আমি সাধারণত করতে পারবো। তাহলে আমি যদি এই প্ল্যানিংটা বছরের শুরু থেকে করতে পারতাম, তাহলে এই যে প্রেশারটা আপনার ওয়ান টাইমে গিয়ে নিতে হতো না, এবং আপনি ঠিক জায়গায় ইনভেস্ট করতে পারতেন এবং ঠিক সময় করতে পারতেন। দেন আমি আপনার যে প্রসঙ্গ বলছেন যে এসআইপি নিয়ে আসলে ক্লায়েন্টের ইন্টারেস্ট আছে কিনা, আসলে এখনও পর্যন্ত মানে বাংলাদেশের মার্কেটে এটা নিয়ে অ্যাওয়ারনেসটা খুবই কম। এটা হচ্ছে প্রথম, মানে উনি যতই অ্যাওয়ারনেস করুক না কেন, মানুষ শুরু করেছে, কিন্তু এখনও পর্যন্ত এটা কম। আর ধরেন কয়েকজন ক্লায়েন্ট আমাদেরকে কন্ট্যাক্ট করেছে যে এরকম জিনিস করা যায়, কি হয়, তখন তারা আবার আসে, ও আচ্ছা মিউচুয়াল ফান্ড, এটার একটা এর মাঝখানে আবার দুই একটা চোর অ্যাসেট ম্যানেজার টাকা পয়সা নিয়ে পালিয়েছে, তো সাধারণ মানুষের জন্য কিন্তু এখন ভালো অ্যাসেট ম্যানেজারও সাফার করছে। এক্স্যাক্টলি। তো এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু ব্ল্যাক শিপ আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে সবাই যে এখানে ব্ল্যাক শিপ, ব্যাংকও আছে, চোর ব্যাংক আছে আছে। তো এখন দেখা যায় যে ও আচ্ছা আমি তো ভাই মিউচুয়াল ফান্ডে যাবো না, কারণ এই জিনিসগুলো উঠে আসতেছে। ভাই আপনি যাই বলেন না কেন, আমি মিউচুয়াল ফান্ডে যাবো না। আপনি তো জোর করে তাকে ইনভেস্টমেন্ট প্রোডাক্ট দিতে পারবেন না, এটা তো অবশ্যই একজন ইন্ডিভিজুয়ালের চয়েস। অ্যাজ এ কনসালটেন্ট আমরা তাকে অপশনসটা বলি যে আপনি কোনটাতে যেতে পারেন। কেউ শেয়ার বাজার ভালো মনে করে, তারা শেয়ারে ইনভেস্ট করে, কেউ মনে করে আমি সেফ সাইডে থাকবো, আমি সঞ্চয়পত্রই কিনবো আর সাথে ট্রেজারি বন্ড কিনবো। ইজ যে দ্য ইন্ডাস্ট্রি হ্যাভ টু বিল্ড দ্য ট্রাস্ট। হ্যাঁ, মানে লাস্ট উইকে তামজিদ ভাই আমাদের অতিথি ছিলেন
অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট। তিনি আমাদেরকে স্ট্যাটিস্টিক্স দেখালেন যে লাস্ট মেনি ইয়ার্স, প্রায় 1 দশক ধরে ইন্ডেক্সকে বিট দিয়েছে অলমোস্ট সব কয়টি, হাতে গোনা 2-1টা বাদে সব মিউচুয়াল ফান্ড। যে ইন্ডেক্স যদি 7% বাড়ে, 15-16%, 12%, 14% বেড়েছে মিউচুয়াল ফান্ডের অ্যাসেট। ইন্ডেক্স 7% কমেছে, কেউ 2-4% পজিটিভ ছিল, আর হয়তো ক্যাপিটাল ইরোশন যদি হয়েছে যে কয়েকটার 1%, 2%, তারা ইন্ডেক্সের চেয়ে ভালো করেছে। তারপরেও কিন্তু মানুষ স্টিল লেস ইন্টারেস্টেড। আমি ওই কারণেই আপনার যে প্রশ্নটা ছিল যে এখানে বিনিয়োগকারীর সংখ্যা কত, সংখ্যাটা আসলে ফিউ থাউজেন্ডস হবে। আমি এই জন্যই মানে সংখ্যাটা অনেক বেশি না, কিন্তু যে বাস্তবতাগুলো বললেন একই সঙ্গে ইনফ্লেশন বিট করার মতো কোনো ইনস্ট্রুমেন্ট বা এই মুহূর্তে মার্কেটে আসলে খুব একটা অ্যাভেলেবল নাই। ট্যাক্স খুব ডিসিপ্লিন ওয়েতে মেনটেন করাটা জরুরি হয়ে যাচ্ছে যত দিন যাবে। এই বাস্তবতায় মিউচুয়াল ফান্ড বা এরকম মান্থলি স্কিম যেগুলো সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান এসআইপির মতো, এগুলার ওনার ক্লায়েন্টদেরকে উনি এখন অ্যাডভাইস করলে যেমন উনি রেসপন্স পান যে না যেতে চাই না, এই বাস্তবতাটা আসলে মানে পাল্টাতে যাচ্ছে। কারণ হচ্ছে অন্য অপশনগুলো প্রবাবলি এক্সস্টেড হয়ে যাচ্ছে উনি যে ধরনের ক্লায়েন্ট সার্ভ করেন বা অন্য সাধারণ মানুষের জন্য। এক্স্যাক্টলি, যদি সেকেন্ডারি মার্কেটে আপনার ইনভেস্টমেন্টের রিবেট আসলেই বন্ধ হয়ে যায়, শেয়ার মার্কেট বা ক্যাপিটাল মার্কেটের পক্ষগুলো এটাকে খুব শক্তভাবেই রেজিস্ট করার চেষ্টা করছে, আমরা দেখলাম। বন্ধ হয়ে গেলে পরের বার ধরেন 1 কোটি টাকা পর্যন্ত যে ইনভেস্ট করবে, সেখানে সাইজেবল ইনভেস্টমেন্টের জন্য কিন্তু মিউচুয়াল ফান্ড অ্যান্ড এসআইপি উইল বি বেনিফিটেড। সঞ্চয়পত্র তারপরে শেয়ার মার্কেটে যেতে চাচ্ছে না বা যাওয়া যাচ্ছে না ফর ট্যাক্স রিবেট, তখন ডেফিনেটলি আমরা ভাবতে পারি বিকল্প খুঁজবো। ডেট ইনস্ট্রুমেন্টগুলো নিয়ে কিছু মিউচুয়াল ফান্ড এসেছে, শুধু ডেট ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করে এক্সপার্টরা। আমি ট্রেজারি বন্ড বিল কোনটাতে কি করব, তার চাইতে আপনারা ইন্ডাস্ট্রি থেকে এগুলো প্রফেশনালি ম্যানেজ করেন, এগুলো সম্পর্কে যদি একটু বলেন। সো এটা মানে পৃথিবীর বেশিরভাগ দেশেই আসলে এই ডেট বেসড ইনস্ট্রুমেন্টগুলো পপুলার, যেহেতু এটা সেফার। সো বাংলাদেশে তো আসলে ট্রেজারি বিল বন্ড আছে, যেগুলো বাংলাদেশ গভর্নমেন্ট বেসিক্যালি যেগুলোর মাধ্যমে আসলে জনগণের কাছ থেকে লোন তোলে। সো ডেট বেসড মিউচুয়াল ফান্ড ছিল না। সো বাংলাদেশে 2021 সালের জুন মাসে প্রথম আসলে ডেট মিউচুয়াল ফান্ডটা চালু হয়, এবং তারপর আরও বেশ কয়েকজন কয়েকটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আসলে আরও ডেট মিউচুয়াল ফান্ড লঞ্চ করেছে। এটা একটা খুব ইম্পর্টেন্ট অ্যাসেট ক্লাস। উনি যেটা বলছিলেন যে যেহেতু বেশিরভাগ প্রোডাক্টের সিলিং দেয়া, সো মানুষ ওই সিলিংগুলো কনজিউমড হয়ে গেলে তারপরে কোথায় যাবে, ওই টাইপ অফ অ্যাসেটের একটা স্কার্সিটি আছে। সো ডেট মিউচুয়াল ফান্ড একটা ইম্পর্ট্যান্ট ইনক্লুশন। এটার মাধ্যমে সাধারণত মেজরিটি ইনভেস্টমেন্টটা যায় হচ্ছে সরকারি বিল বন্ডে। সো সরকারি বিল বন্ড মানে তো হচ্ছে সরকার লোন দিচ্ছে, সো বেসিক্যালি এটা রিস্ক ফ্রি একটা অ্যাভিনিউ। এর বাইরে কিছু বাকি যতটুকু থাকে সেটা ইনভেস্টমেন্ট হতে পারে হচ্ছে ভালো ব্যাংক বা লিজিং কোম্পানিগুলোতে, এফডিআর হতে পারে। কোথায় এফডিআর করব এটা বোঝা এখন শেয়ার বাজারের চেয়েও কঠিন কাজ হয়ে গেছে। জি, বাট এটা ফান্ড ম্যানেজারদের কল। এফডিআর যেতে পারে, কিছু প্রাইভেট বন্ডে যেতে পারে, বাট এটা ফান্ড ম্যানেজার আসলে ডিসাইড করে যাবে কি যাবে না। আর আইপিওতে ইনভেস্টমেন্ট হয়। সো ডেট ফান্ড থেকে সেকেন্ডারি শেয়ারে ইনভেস্টমেন্ট অ্যালাউয়েবল, কিন্তু অনেক অ্যাসেট ম্যানেজারই আসলে একটু সেগ্রিগেটেড রাখে যে আমি যদি মিউচুয়াল ফান্ড ইকুইটি বেসড মিউচুয়াল ফান্ডে যেতে চাই তাহলে আমার এই টাইপের মিউচুয়াল ফান্ড আছে। ডেট মিউচুয়াল ফান্ডটা যেহেতু ট্রেজারি বিল বন্ড বেসড মূলত ইনস্ট্রুমেন্ট, সো এটা থেকে ইকুইটি ইনভেস্টমেন্টটা বেশিরভাগ ভালো ফান্ড ম্যানেজাররা আসলে করেন না। তো এটার সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে উনি একটু আগে যেটা বলছিলেন যে মানুষের সঞ্চয়পত্রের কোটা আছে হচ্ছে 50 লাখ টাকা, এবং এই কোটাটা যদি কনজিউমড হয়ে যায় তাহলে মানুষ আসলে ট্যাক্সের জন্য এলিজিবল ইনভেস্টমেন্টটা কোথায় করবে? অনেকের তো প্রেফারেন্স থাকে না হচ্ছে শেয়ার বাজারে যাওয়ার জন্য। তো ওই ধরনের হাই নেটওয়ার্থ যারা ইন্ডিভিজুয়ালস আছেন তাদের জন্য এই অ্যাসেট ক্লাসটা ডেট মিউচুয়াল ফান্ড, ফর এক্সাম্পল আমাদের একটা মিউচুয়াল ফান্ড আছে, এটার নাম আইডিএলসি ইনকাম ফান্ড। এই ধরনের ফান্ডটা আসলে খুবই উপযোগী হতে পারে, কারণ হচ্ছে উনি এখানে পুরোপুরি ট্যাক্সের রেয়াতটা উনি পাবেন। অ্যাট দ্য সেম টাইম এটাতে ইনভেস্টমেন্টটা রিলেটিভলি অনেক সেফার, কারণ হচ্ছে এখান থেকে ক্যাপিটাল মার্কেটে ইনভেস্টমেন্ট আসলে আমরা করি না, বা অন্যরা করলেও হয়তো খুবই অল্প করে। সো এটার ভলাটাইলিটিটা আসলে নাই। সো এটা অ্যাসেট ক্লাস হিসেবে বাংলাদেশের ইনভেস্টমেন্ট ল্যান্ডস্কেপে আমার কাছে মনে হয় একটা ইম্পর্ট্যান্ট ইনক্লুশন। আপনি শেয়ার মার্কেটে নিজে ইনভেস্ট করেন কিনা? দ্যাটস এ গুড কোয়েশ্চেন। ইউ আর অ্যাকাউন্টিং এক্সপার্ট, ফাইনান্সিয়াল এক্সপার্ট। আসলে হয় কি যে দেখবেন
মানে যিনি ফাইন্যান্সিয়াল এক্সপার্ট হন উনি ওনার নিজের ফাইন্যান্সিয়াল প্ল্যানিংটা খুব ভালো করতে পারেন না। মানে এটা নর্মালি হয় আর কি, দেখবেন, আনলেস দেয়ার আর সার্টেন এক্সেপশনস। তো পার্সোনাল ক্যাপাসিটিতে আসলে আমার শেয়ার মার্কেট নিয়ে আগ্রহটা আসলে অতীতেও কম ছিল, এখনও কম আছে আর কি। ভবিষ্যতে কী হবে আমি সেটা জানি না। তবে হ্যাঁ, যেহেতু ইনভেস্টমেন্ট ট্যাক্স ক্রেডিট নিতে হয়, লিমিট যখন এক্সস্ট হয়ে যায় তখন তো আপনাকে অবশ্যই কী করতে হবে, অপশনস খুঁজতে হবে। তো আমি ডেইলি ট্রেডার না, আমার হয়তো খুব লিমিটেড কিছু স্টকস আছে, তো সেটাও খুব সিগনিফিক্যান্ট না। তো যেহেতু আমাকে ইনভেস্টমেন্ট ট্যাক্স ক্রেডিটের জন্য নিতে হবে, এই জন্য আমরা হয়তো কিছু আপনি কি জুলাই অগাস্টে বিক্রি করে দেন নাকি রাখেন সারা বছর? না না, আমার এখানে আসলে ওই যে যেহেতু আমি মানে ট্রেডার না, ডে ট্রেডার না, ইনভেস্টমেন্টস করা আছে, রিটার্ন যদ্দূর আসা হবে, যদি সিগনিফিক্যান্ট ক্যাপিটাল গেইন হয় তখন হয়তো বের হয়ে যাবে, না হলে কিন্তু কি কি শেয়ার ইনভেস্টমেন্ট আছে আপনার? জাস্ট আমাদের দর্শক, এটা তো আসলে অবশ্যই পার্সোনাল কোয়েশ্চেন। জি, তো এখানে অবশ্যই আমি বলবো যে আমি চেষ্টা করেছি যে ধরেন আপনারা সো কল ব্লু চিপ যেগুলো বলেন সেখানেই সেফ প্লে করার জন্য, মানে যাতে ট্রেডিশনাল ওয়েতে গিয়ে আমাকে যেন ওই হ্যারাসমেন্টটা না হয়, যে ক্যাপিটাল ইরোশন নিয়ে যেন কোনো ঝুঁকি না থাকে। আমি রিস্ক ফ্রি যেগুলো ব্লু চিপ যেগুলো আছে সেগুলোতেই আমি ইনভেস্ট করে রেখেছি আর কি। আমি এর বাইরে কিন্তু যাইনি। ওকে, তামজিদ ভাই, আপনি নিজে কোথায় বিনিয়োগ করেন? আমার আসলে ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেটের জন্য মেজর বিনিয়োগ হচ্ছে আমার এসআইপিতেই, কারণ আমি যেহেতু প্রোডাক্টের ফিলোসফিটা নিয়ে শুরু থেকে কাজ করছি, তো আমার এটার উপর আসলে প্রচণ্ড বিশ্বাস বেশি। আমার বিও অ্যাকাউন্টে কোনো কোম্পানির শেয়ার আসলে নাই, কিন্তু আমি সেটা কোনোভাবেই মানে এটা প্রমোট করছি না যে শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করা উচিত বা উচিত না। যারা বোঝেন শেয়ার মার্কেটটা তারা অবশ্যই ইনভেস্ট করতে পারেন ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে অথবা ইনস্টিটিউশনাল ক্যাপাসিটিতে। এটা একটা ইম্পর্ট্যান্ট প্ল্যাটফর্ম বেসিক্যালি বাংলাদেশের ওভারঅল ইকোনমিক যদি আমি সিস্টেমের কথা বলি। কিন্তু আমার ব্যক্তিগত ইনভেস্টমেন্ট ফিলোসফি এবং ট্যাক্সের পারপাসে আমার ইন্স্যুরেন্স আছে কিছুটা, কোম্পানি প্রভিডেন্ট ফান্ড থেকে কন্ট্রিবিউশন হয়, আর হচ্ছে এসআইপি। এটা দিয়ে আমার আসলে ট্যাক্স পারপাসটা সলভ হয়ে যায় আর কি। আপনি ব্যস্ত থাকেন আপনার, এবং এটা আমার ট্রেডও না। ওকে, আপনি মার্কেটিং এক্সপার্ট। জি, আমি বিপণনে কাজ করি। জি, আরেকটি বিষয় যে আমাদের এখানে শরিয়া কমপ্লায়েন্ট যে সেভিংস বলেন বা ইনভেস্টমেন্ট বলেন, এটারও কিন্তু প্রচুর চাহিদা বাড়ছে। আমরা দেখতে পাচ্ছি যে অনেক মানুষ ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে আপনার যে শরিয়া ইন্ডেক্সের, এটা লাখ লাখ টাকা দিয়ে কিনতে হয় যে কোন কোন কোম্পানিগুলো শরিয়া কমপ্লায়েন্ট ইন্ডেক্সে আছে। সো চাহিদাটা বোঝা যাচ্ছে যে বাড়ছে। আপনাদের ইন্ডাস্ট্রি থেকে শরিয়া কমপ্লায়েন্ট কোনো সলিউশন আছে কিনা? হ্যাঁ, ধন্যবাদ। মানে এই ট্যাক্সের সময় যেই সময়টাতে আপনি এই ট্যাক্স ম্যানেজমেন্টের জন্য ইনভেস্টমেন্টের প্রাসঙ্গিকতায় যে অনুষ্ঠানটা করছেন, এখানে এই শরিয়ার জায়গাটা আসলে আলোচনায় এসছে, এটা খুব ভালো হয়েছে। কারণ আমাদের এক্সপিরিয়েন্স আমরা দেখছিলাম যে বাংলাদেশে শরিয়া কমপ্লায়েন্টভাবে টাকা ম্যানেজ করেন এই সংখ্যাটা আসলে অনেক বড়। বাংলাদেশের ইসলামিক ব্যাংকিং যে সিস্টেমটা বা যে ব্যাংকগুলা, তাদের ডিপোজিট বাস্কেটের দিকে তাকালে এটা আসলে পরিষ্কার। কিন্তু যেটা প্রবলেম হয় যে শরিয়া কমপ্লায়েন্টভাবে ট্যাক্স ইনভেস্টমেন্টের জন্য আসলে খুব একটা অ্যাভিনিউ নাই। সাধারণ মানুষ সঞ্চয়পত্র সেফ ফেস্ট এবং এটা রিটার্ন ভালো, ফুল ট্যাক্স রিবেট পাওয়া যায়। তো সাধারণ কনভেনশনাল ওয়েতে যারা তাদের মানি ম্যানেজ করেন, তারা কিন্তু এখানে ইনভেস্ট করে আসলে ম্যাক্সিমাম ট্যাক্স রিবেটটা নিতে পারেন। শরিয়া কমপ্লায়েন্টভাবে যারা ফাইন্যান্স ম্যানেজ করেন বা টাকা ম্যানেজ করেন, তাদের জন্য একটা বড় বিপদ হলো ওরা তো আসলে সঞ্চয়পত্র যেতে পারে না, যেহেতু এটা আসলে সুদ অথবা শরিয়া কমপ্লায়েন্ট না। সো আমাদের অভিজ্ঞতায় আমরা দেখছি যে অনেকেই আছেন যারা হয়তো সঞ্চয়পত্রে তারপরেও ইনভেস্ট করেন এই চিন্তা করে যে আমি শুধু রিবেটটা নিব, ওখান থেকে আসা যে রিটার্নটা এটা আমরা নিব না। বাট এটা আসলে ওদের অন্য অপশন নাই জন্য ওখানে যায়। স্টকে ওনারা যেতে পারেন, কিন্তু একটা সমস্যা হলো যে উনি যখন ইনভেস্ট করছেন, যে স্টকটা কিনছেন ওটা কি ঢাকা স্টক এক্সচেঞ্জে যে শরিয়া ইন্ডেক্স আছে ওটার ভিতর আছে কি নাই, এই ইনফরমেশনটা পাবলিক ইনফরমেশন। আপনি যেটা বললেন, চিটাগং স্টক এক্সচেঞ্জ ফ্রি পাবলিক করে, আর ঢাকা স্টক এক্সচেঞ্জের কাছ থেকে টাকা দিয়ে কিনতে হয়। জি, ওই ইন্ডেক্স আসলে সাবস্ক্রাইব করতে হয়। চিটাগাং ঢাকা স্টক এক্সচেঞ্জের আসলে ইন্ডেক্স বিল্ডার আলাদা, দুটা ডিফারেন্ট কোম্পানি। এবং চিটাগাং স্টক এক্সচেঞ্জে আমি যতটুকু মনে করতে পারছি বছরে 2 বার ওইটা রিভিউ হয়, আর ঢাকা স্টক এক্সচেঞ্জের এই শরিয়া ইন্ডেক্সটা প্রত্যেক মাসে রিভিউ হয়। সো আসলে প্রিসিশন অনেক বেটার এটার থাকে, এই কারণেই প্রবলেম এটা সাবস্ক্রিপশন বেসড হয়। সো যিনি ইনভেস্ট করবেন কোনো একটা শরিয়া স্টকে,
উনি যদি এটার সাবস্ক্রাইবার না হন উনি কিন্তু নিশ্চিতভাবে বলতে পারবেন না যে আসলে আমি যেটা মনে করছি শরিয়া ওটা কি শরিয়া স্টকে আছে কি না। বিকজ শরিয়া মানে ঢাকা স্টক এক্সচেঞ্জে 100টার মতো স্টক আছে শরিয়া, যেটা কিছু ফাইন্যান্সিয়াল রেশিওর বেসিসে স্ক্রিনিং করে আসলে ওখানে যায়। সো এটা প্রত্যেক মাসে যখন রিভিউ হয় কোনো স্টক বাদ পড়তে পারে, বাইরে থেকে কিছু স্টক আবার ইনক্লুডেড হতে পারে। সো একটু কমপ্লেক্স প্রক্রিয়া। তো এই কারণে শরিয়া মিউচুয়াল ফান্ড যেগুলো বাংলাদেশে আছে এটা এই সেগমেন্টের মানুষের জন্য আসলে খুবই ভালো একটা সলিউশন, অ্যাটলিস্ট ফর ট্যাক্স রিবেট। কারণ না আমরা মিউচুয়াল ফান্ড এন্ড এসআইপির যে সমস্ত বেনিফিটস বললাম সবই এখানে পাচ্ছেন প্রযোজ্য। তারা, জাস্ট অ্যাডেড হচ্ছে যে শরিয়া কমপ্লায়েন্স। শরিয়া কমপ্লায়েন্ট। সো শরিয়া কমপ্লায়েন্ট একটা মানুষ এতদিন না সঞ্চয়পত্রে যেতে পারতেন না স্টক গণের পয়েন্টস। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ দিকে চলে এসেছি। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। দর্শক, যদি করের চাপ কিছুটা কমাতে হয়, বিনিয়োগ করলে, সঞ্চয় করলে বাংলাদেশ সরকার যথেষ্ট জেনারাস সুযোগ দিয়েছেন যে তার এগেনস্টে আপনি কর রেয়াত পাবেন, কিন্তু এগুলো খুব ডিসিপ্লিন ওয়েতে করতে হয়, এক্সপার্টরা তাই বললেন। এবং অনেক নতুন এভিনিউ খুলছে যেগুলো সম্পর্কে আমাদের জানাটা জরুরি। পরের পর্বে দেখা হচ্ছে।